আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। বিএনপি যুবলীগ তুমুল সংঘর্ষে নিহত ১, আহত ৩০। সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। থানায় বৈঠক করতে এসে আওয়ামী লীগ নেত্রী আটক। ঢাকায় বজ্রবৃষ্টির শঙ্কা। সর্বশেষ থাকছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপি যুবলীগ তুমুল সংঘর্ষে নিহত ১, আহত ৩০। সুনামগঞ্জের দিরাইয়ে রাজনৈতিক আধিপত্য ও পূর্ববিরোধকে কেন্দ্র করে যুবলীগ নেতা আব্দুল মুইত ও বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রতন মিয়া বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও ইউপিই সদস্য শাহাদীব মেম্বার ও আলীনগর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুইতের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে। সপ্তাহখানেক আগে সংঘটিত আরেকটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাদীব মেম্বারকে প্রতিপক্ষের লোকজন আটকিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালীন কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের মধ্যে আব্দুল মুইত পক্ষের অন্তত ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শাহাদীব মেম্বারের পক্ষের আহত ১০ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত আলামিন, বয়স ২৬ ও সোনাই মিয়া, বয়স ৭৫কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে জানতে ২ অভিযুক্ত পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করছিল, সেটি বন্ধ দেখায়। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশিন না হয় সে বিষয়ে সতর্ক থাকা। মঙ্গলবার ১২ মে আসন্ন কোরবানি ঈদে লাইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় সীমান্তে কাঁটাতার দেয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশিন না হয় সে বিষয়ে সতর্ক থাকা। তিনি বলেন, কুরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে। কুরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে লাইন শৃঙ্খলা বাহিনী। এ সময় চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১৩৩ হটলাইন নম্বরে ফোন দেওয়ার অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের সার্বিক লাইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগের এবং পরের ৭ দিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে। সালাহউদ্দিন আহমেদ বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য। তিনি জানান, পশুর হাট ১৫টা হবে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আর ১১টা হবে দক্ষিণ সিটি কর্পোরেশনে। এছাড়া কুরবানির পশুর চামড়া সংরক্ষণে মূল্যে লবণ সরবরাহ করার জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ এবং বিকেএমইএ এ বিষয়ে রাজি হয়েছে। থানায় বৈঠক করতে এসে আওয়ামী লীগ নেত্রী আটক। নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভিনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ১২ মে রাত ১১:৩০টার দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে একটি সালিশি বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা বেগম থানায় আসেন। এই সময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। থানায় বৈঠক করতে এসে আওয়ামী লীগ নেত্রী আটক।
নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভিনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ১২ মে রাত 11:30টার দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে একটি সালিশি বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা বেগম থানায় আসেন। এই সময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা বাগবিতণ্ডায় রূপ নেয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে থানার ভেতরেই আটক করে। আটকের পরও থানায় উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে ফের তর্কবিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাকে নীলফামারীর সদর থানার একটি মামলায় আটক দেখিয়ে সেখানে নেওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ। বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ ভ্যানে তোলার সময় কাজী জাহানারা বেগম জয় বাংলা স্লোগান দেন। পাশাপাশি তিনি বলেন, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এ ঘটনায় থানায় উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই সৈয়দপুর থানায় তার সমর্থকদের ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় তাকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। পরে তাকে নীলফামারীর সদর থানায় সুপুর্দের জন্য পাঠানো হয়। ঢাকায় বজ্রবৃষ্টির শঙ্কা। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ১৩ মে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ১৩ মে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৬%। মঙ্গলবার ১২ মে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার ১৩ মে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬:৩০ এবং বৃহস্পতিবার ১৪ মে সূর্যোদয় হবে ভোর ৫:১৭। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। অন্যদিকে মঙ্গলবার ১২ মে রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ১৩ মে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রের সহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া। রাশিয়া নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র বহনক্ষম সারমাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। খবর আল জাজিরার। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সার্গেই কারাকায়েভ পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়ে অবহিত করছেন। পুতিন জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সামরিক বাহিনীর কার্যক্রমে যুক্ত হবে। টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। তার দাবি, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ধ্বংসক্ষমতা পশ্চিমা দেশগুলোর সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় ৪ গুণ বেশি। রাশিয়ার দাবি অনুযায়ী সারমাট সাবঅরবিটাল ফ্লাইট ক্ষমতা সম্পন্ন এবং এর পাল্লা ৩৫,০০০ কিলোমিটারেরও বেশি। পুতিন আরও বলেন, এটি বর্তমান এবং ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ভেদ করতে সক্ষম। পশ্চিমা বিশ্বে স্যাটার্ন II নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি পুরনো সোভিয়েট যুগের ভোয়েভোদা ক্ষেপণাস্ত্রের পরিবর্তে ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে। ২০১১ সালে সারমাত প্রকল্পের কাজ শুরু হলেও এর উন্নয়ন প্রক্রিয়ায় নানা বাধা আসে। মঙ্গলবারের পরীক্ষার আগে ক্ষেপণাস্ত্রটির মাত্র একটি সফল পরীক্ষা হয়েছিল। ২০২৪ সালে আরেকটি পরীক্ষার সময় বড় ধরনের বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।